দেখো, আমরা আগের ক্লাসে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ এই বিষয় সম্পর্কে আলোচনা করতে শুরু করেছিলাম। আমরা ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগের প্রথম ভাগ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাগটা ছিল পলিমৃত্তিকা, সেই মৃত্তিকা সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি, আমি তোমাদের বলবো অবশ্যই আগের ক্লাসটি দেখে এসো। আজকে আমরা ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগের পরের যে ভাগগুলি, সেই বিভাগগুলি সম্পর্কে আমরা জানব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আজকের ক্লাসেও কিন্তু আমরা আগের ক্লাসের মতো প্রত্যেকটা শ্রেণীবিভাগের যেভাবে আমরা বৈশিষ্ট্য, উপাদান, আঞ্চলিক বন্টন এই বিষয়গুলি আলোচনা করেছিলাম, আমরা পরবর্তী ভাগগুলোও কিন্তু সেভাবেই আমরা আলোচনা করব। তোমাদের বলবো, তোমাদের মধ্যে যারা আগের ভাগটি বা পলিমৃত্তিকার শ্রেণীবিভাগ সম্পর্কিত ক্লাসটি তোমরা দেখোনি, তারা অবশ্যই ওই ক্লাসটি একবার দেখে এসো। আজকের ক্লাসেও কিন্তু আমরা এই প্রত্যেকটি ভাগের ওই অংশ থেকে কি কি শর্ট কোশ্চেন বা বড় কোশ্চেন হয় সেগুলোও কিন্তু আমরা ক্লাসের পরপর আলোচনা করতে থাকবো। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, মৃত্তিকার শ্রেণীবিভাগের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ হলো কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা কাকে বলছে? বলছে যে মৃত্তিকার রং কালো। আমরা এক কথায় বলতে পারি যে কালো রঙের মৃত্তিকা, তাকেই কৃষ্ণ মৃত্তিকা বলছে। এই কৃষ্ণ মৃত্তিকা ভারতবর্ষের প্রায় 5.50 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। অর্থাৎ ভারতবর্ষের প্রায় 5.50 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু এই কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যায়। এবং যেহেতু এই কৃষ্ণ মৃত্তিকায় খুব ভালো তুলা চাষ হয়, তাই এই কৃষ্ণ মৃত্তিকাকে কি বলা হয়? কালো তুলা মৃত্তিকাও কিন্তু বলা হয়। তাহলে আমরা ধারণার মধ্যে আমরা কি লিখতে পারি? যে এই মৃত্তিকা ভারতবর্ষের মোট 5.50 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এই বিস্তার প্রায় 17% অঞ্চল জুড়ে রয়েছে ভারতবর্ষের। এটা আমরা ধারণার মধ্যে লিখে নিলাম। এছাড়া আমরা কি লিখতে পারি? যে এই মৃত্তিকার রং কালো এবং যেহেতু এই মৃত্তিকায় তুলা চাষ ভালো হয়, তাই এই মাটিকেও আমরা কি বলবো? যে কালো তুলা মৃত্তিকা। আমাদের ধারণা কমপ্লিট। তাহলে আমরা কৃষ্ণ মৃত্তিকার ধারণার মধ্যে আমরা এটুকু লিখে ফেলতে পারি। এবার আমরা এই মৃত্তিকার উপাদানগুলি সম্পর্কে লিখব। তাহলে আমরা তাহলে প্রথমে আমরা ধারণা সম্পর্কে জানলাম, এবার আমরা উপাদান সম্পর্কে লিখব। যে এই মৃত্তিকা কি কি উপাদানে গঠিত। সাধারণত ব্যাসল্ট জাতীয় শিলা বা আগ্নেয় শিলা দীর্ঘদিন ক্ষয়প্রাপ্ত হয়ে এই মৃত্তিকার কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে উপাদানের মধ্যে আমরা কি লিখব? যে এই মাটিতে পলি এবং কাদার ভাগ বেশি থাকে। এছাড়া কি এই মাটি ব্যাসল্ট এবং লাভা এই জাতীয় যে শিলা দীর্ঘদিন ক্ষয়প্রাপ্ত হয়ে যে মাটি তৈরি হয়, সেই মাটি কিন্তু এক প্রকার আমরা বলতে পারি যে কৃষ্ণ মাটি। কারণ দীর্ঘদিন ব্যাসল্ট জাতীয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এই সূক্ষ্ম কণা দ্বারাই কিন্তু এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে। অতএব এই মৃত্তিকার রং কালো, তাই একে আমরা কৃষ্ণ মৃত্তিকাও বলে থাকি। দেখো, তাহলে আমরা উপাদান সম্পর্কে জানলাম। এবার জানবো বৈশিষ্ট্য সম্পর্কে, যে এই মৃত্তিকার কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথম বৈশিষ্ট্য হলো সূক্ষ্ম গ্রথনযুক্ত। আমরা গ্রথন সম্পর্কে আগের ক্লাসেও আমরা জেনেছি যে মাটির কাদা, বালি এবং পলি এর যে অনুপাতে মৃত্তিকা তৈরি হয়, তাকেই ওই মাটির গ্রথন বলে। তাহলে এই মৃত্তিকার গ্রথন কি? সূক্ষ্ম প্রকৃতির, অর্থাৎ কণাগুলি ক্ষুদ্র ক্ষুদ্র প্রকৃতির। তাহলে কি জানলাম আমরা? যে বৈশিষ্ট্যের মধ্যে যে এই মৃত্তিকার কণাগুলি সূক্ষ্ম গ্রথনযুক্ত। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে? জল ধারণ ক্ষমতা বেশি। যেহেতু সূক্ষ্ম গ্রথনযুক্ত, অর্থাৎ জল ভূপৃষ্ঠের উপরের স্তর মাটি ভেদ করে কিন্তু ভূপৃষ্ঠের ভেতরে সহজে প্রবেশ করতে পারে না। এবার কি বলছে? যে এই মৃত্তিকার একটি আবার আঞ্চলিক বা স্থানীয় নাম আছে, বা আরেকটি নাম আছে, সেটি হলো রেগুর। এই মৃত্তিকাকে আমরা কিন্তু রেগুর নামেও জানি। এছাড়াও ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, লোহা এই জাতীয় খনিজ উপাদান কিন্তু এই মৃত্তিকায় প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে কি লিখলাম? যে সূক্ষ্ম গ্রথনযুক্ত, জল ধারণ ক্ষমতা বেশি। এই মৃত্তিকার আরেক নাম রেগুর, এবং ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং লোহা জাতীয় যে খনিজ, সেই খনিজের আধিক্য এই মৃত্তিকায় লক্ষ্য করা যায়। এবার আমরা জানবো এই মৃত্তিকার চাষবাস সম্পর্কে, অর্থাৎ এই মৃত্তিকায় কি কি ফসল ভালো হয়। প্রধানত এই মৃত্তিকায় কিন্তু সবচেয়ে ভালো পরিমাণে কার্পাস চাষ হয়। এই কারণে কিন্তু এই মাটিকে ব্ল্যাক কটন সয়েলও বলা হয়। এছাড়া এই মাটিতে কি কি চাষ হয়? এছাড়াও এই মাটিতে মিলেট, তৈলবীজ, তামাক, যব, আলু এই জাতীয় ফসলের কিন্তু চাষ হয় এই মৃত্তিকায়। তাহলে কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে আমরা ধারণা, উপাদান, বৈশিষ্ট্য, চাষ এই সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো কোন অঞ্চলে এই মৃত্তিকা সবচেয়ে ভালো লক্ষ্য করা যায়, অর্থাৎ আঞ্চলিক বন্টন। তাহলে আমরা পরবর্তী পয়েন্ট লিখব আঞ্চলিক বন্টন।
দেখো এই আঞ্চলিক বন্টনের মধ্যে কোন কোন রাজ্য হবে, যেমন মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিম মধ্যপ্রদেশ, রাজস্থানের বেশ কিছু অংশ এই অঞ্চলগুলি। তাহলে আমরা মানচিত্রে এই জায়গাগুলি সম্পর্কে যদি দেখি তাহলে আমরা কোথায় দেখতে পারবো, যেমন মহারাষ্ট্রের কিছু অংশ, গুজরাটের কিছু অংশ, রাজস্থানের কিছু অংশ, এছাড়া কর্ণাটকের কিছু অংশ। এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা এই প্রকার মৃত্তিকা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আমরা কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে কি জানলাম, যে এই মৃত্তিকার আঞ্চলিক বন্টন 5.50 লক্ষ বর্গ কিলোমিটার, প্রায় 17% অঞ্চল জুড়ে থাকে। এর ধারণার মধ্যে আমরা এই সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। উপাদান কি, যেমন পলি কাদার ভাগ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি জানলাম, গ্রথন স্থূল, জলধারণ ক্ষমতা বেশি, রেগুর নামে পরিচিত এই মৃত্তিকা। এছাড়া বিভিন্ন খনিজ পদার্থ এই মৃত্তিকায় থাকে। চাষবাসের মধ্যে আমরা জানলাম এবং আঞ্চলিক বন্টন। দেখো আমরা এর আগেও পলি মৃত্তিকার ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে এই পয়েন্টগুলির মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ পলি মৃত্তিকা আলোচনা করেছি। আমরা কিন্তু এক্ষেত্রেও কৃষ্ণ মৃত্তিকারও একই পয়েন্টগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা পরবর্তী সময় আর যে বাদবাকি মৃত্তিকাগুলি সম্পর্কে রয়েছে আমরা একইভাবেই কিন্তু আলোচনা করতে থাকব। তবে আমি তোমাদের বলে রাখি যে পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা এছাড়াও ল্যাটেরাইট মৃত্তিকা এবং পার্বত্য মৃত্তিকা, এই মৃত্তিকাগুলো কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় কিন্তু উল্লেখ করে দেয় যে কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো, বা পলি মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো, বা ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো। সেক্ষেত্রে কিন্তু এইভাবে পয়েন্ট করে তোমরা এই মৃত্তিকা সম্পর্কে বা মাটি সম্পর্কে সম্পূর্ণভাবে 5 নম্বরের প্রশ্ন তোমরা সম্পূর্ণভাবে তৈরি করতে পারো। তাহলে আমরা এবার মৃত্তিকার শ্রেণীবিভাগের তৃতীয় ভাগের দিকে চলে যাই। দেখো ভারতবর্ষের মৃত্তিকার শ্রেণীবিভাগের তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ মৃত্তিকা হলো লোহিত মৃত্তিকা। এই মৃত্তিকায় লোহার পরিমাণ বেশি থাকে, অর্থাৎ ফেরিক অক্সাইডের পরিমাণ বেশি থাকে বলে এই মৃত্তিকা লাল রঙের হয়। তাই একে কিন্তু লোহিত মৃত্তিকা বা লাল মৃত্তিকাও বলা হয়। এবং এই মৃত্তিকা কিন্তু ভারতবর্ষের 3.5 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে। এবং এই অঞ্চল ভারতবর্ষের মোট আয়তনের প্রায় 11% অঞ্চল জুড়ে কিন্তু বিস্তৃত। তাহলে আমরা এই মৃত্তিকার ধারণা সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জানবো উপাদান সম্পর্কে, যে এই মৃত্তিকা কি কি উপাদানে গঠিত। দেখো এই মাটিতে বালিকণা এবং কাদাকণার পরিমাণ বেশি থাকে, এবং এই কাদাকণা কিন্তু প্রধানত কেউলিনাইট জাতীয় কাদা। এই কাদাকণার পরিমাণ কিন্তু এই মাটিতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবং এই মাটি কিন্তু গ্রানাইট এবং নিশ, এই যে দুই প্রকার শিলা, এই শিলা ক্ষয়ের ফলে কিন্তু এই মাটির সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি গ্রানাইট এবং নিশ এই দুই প্রকার যে শিলা, এর যে ক্ষয়জাত উপাদান অর্থাৎ যে নুড়িকাকর বালি, সেগুলি ক্রমাগত সঞ্চিত হয়ে কিন্তু এই প্রকার মাটির সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমরা জেনে নিই। এই মৃত্তিকায় বালির কণা কিন্তু বেশি পরিমাণে থাকে, এবং যত বেশি পরিমাণে বালির কণা থাকবে মৃত্তিকার মধ্যে, আমরা কি জানি যে সেই মৃত্তিকা অনেক দুর্বল প্রকৃতির হয়। অর্থাৎ মাটির জল ধারণ ক্ষমতা কিন্তু তার অনেক কম হয়, অর্থাৎ মাটি জল ধরে রাখতে পারে না। অতএব বৈশিষ্ট্যের মধ্যে আমরা লিখতে পারি যে এই মাটির জল ধারণ ক্ষমতা কম, এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম। এবং আমরা লিখতে পারি যে এই মাটিতে বালির পরিমাণ বেশি থাকে। এবং একই রকমভাবে প্রত্যেকটা মৃত্তিকার শ্রেণীবিভাগ আমরা আলোচনা করার ক্ষেত্রে যেমন পয়েন্টগুলি সম্পর্কে আলোচনা করেছি, যে বৈশিষ্ট্যের পরে আমরা চাষবাস সম্পর্কে জানছি। তাহলে এই মৃত্তিকার চাষবাস কি, অর্থাৎ এই মাটিতে কি কি চাষ হয়। আমরা কি জানলাম যে এই মাটির জল ধারণ ক্ষমতা কম, আবার মাটি বালিকণা প্রকৃতির। তার মানে কি, এই মাটিতে যদি জলসেচ পদ্ধতিতে আমরা চাষবাস করি তাহলেই কেবলমাত্র চাষবাস করা সম্ভব। অতএব এই মৃত্তিকায় জলসেচ পদ্ধতি বা জলসেচের মাধ্যমে কৃষিকাজ করে ধান, আখ, তুলা, তামাক, বাদাম এই জাতীয় যে ফসল, এই ফসলের কিন্তু চাষ করা সম্ভব হয় এই মৃত্তিকায়। এবার আমরা চলে আসি আঞ্চলিক বন্টনে। আঞ্চলিক বন্টনের ক্ষেত্রে কি কি আছে, যেমন কর্ণাটক রাজ্য, মহারাষ্ট্রের দক্ষিণ পূর্বাংশ, অন্ধ্রপ্রদেশের পূর্বাংশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড। এছাড়া পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়, বীরভূম, বাঁকুড়া এই জেলায়ও কিন্তু আমরা এই লোহিত মৃত্তিকা লক্ষ্য করে থাকি। তাহলে আমরা লোহিত মৃত্তিকা সম্পর্কে আমরা ধারণার মধ্যে কি লিখতে পারি, যে 3.5 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়, যা ভারতবর্ষের মোট আয়তনের প্রায় 11% অঞ্চল জুড়ে রয়েছে। উপাদানের মধ্যে আমরা লিখব যে বালি কাদার পরিমাণ বেশি থাকে, বৈশিষ্ট্যের মধ্যে জল ধারণ ক্ষমতা কম এবং বালির পরিমাণ বেশি থাকে এই মৃত্তিকায়। ফসলগুলি সম্পর্কে আমরা লিখব এবং কোন কোন অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। এভাবে পয়েন্ট করে আমরা গোটা বিষয়টা আমরা নোট ডাউন করে নেব। তাহলে এবার আমরা পরবর্তী মৃত্তিকার শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নিই। দেখো পরবর্তী হলো ভারতের চতুর্থ গুরুত্বপূর্ণ মৃত্তিকা হলো ল্যাটেরাইট মৃত্তিকা।
এই ল্যাটেরাইট শব্দটি কোথা থেকে এসছে? এই ল্যাটেরাইট শব্দটি এসছে একটা ল্যাটিন শব্দ লেটার থেকে, যার মানে কি? যার মানে হলো ইট, LATER, লেটার। এই শব্দ থেকে এসছে ল্যাটেরাইট। এই লেটার শব্দের মানে হলো ইট। ইটের মতো দেখতে বা ইটের মতো শক্ত যে মাটি তাকেই বলছে ল্যাটেরাইট মাটি। এই মাটি ভারতবর্ষের মোট 2.50 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে ভারতবর্ষের, এবং মোট ভারতবর্ষের আয়তনের কত শতাংশ? প্রায় 8% অঞ্চল জুড়ে এই মাটি আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আমরা ল্যাটেরাইট মৃত্তিকার ধারণার মধ্যে কি লিখব? যে এটি ল্যাটিন শব্দ লেটার থেকে এসছে এবং এই মাটিতে লৌহ অক্সাইডের পরিমাণ বেশি পরিমাণে থাকে। এই মাটি মোট ভারতবর্ষের 2.50 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে, যা মোট ভারতবর্ষের আয়তনের কত? 8% অঞ্চল জুড়ে বিস্তৃত। এইবার এই মৃত্তিকার উপাদানগুলো লিখতে হবে। উপাদানগুলি কি? এই মৃত্তিকায় লৌহ অ্যালুমিনিয়াম অক্সাইড সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাহলে উপাদান বলে পয়েন্ট করে আমরা তার মধ্যে কি লিখব? যে এই মৃত্তিকায় লৌহ অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এবং কি থাকে? জৈব পদার্থ এবং সিলিকা, এই দুটো উপাদান কিন্তু এই মৃত্তিকায় কম পরিমাণে থাকে। তাহলে লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি পরিমাণে থাকে, এবং জৈব পদার্থ এবং সঙ্গে সঙ্গে সিলিকা, এই দুটো উপাদান কিন্তু এই মৃত্তিকায় কম পরিমাণে থাকে। তাহলে আমরা পয়েন্ট করে নিলাম উপাদান। উপাদানের মধ্যে এই বিষয়টা আমরা লিখে দেবো। এবার লিখতে হবে আমাদের বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে। বৈশিষ্ট্য কি? যেহেতু এই মৃত্তিকা লোহার পরিমাণ বেশি থাকে, ফলে এই মৃত্তিকার রং কি? লাল প্রকৃতির হয় এই মৃত্তিকা। তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর দিয়ে লিখব যে এই মৃত্তিকায় লৌহ অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে এই মৃত্তিকা লাল রঙের হয়। দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে কি বলছে? এই মৃত্তিকার জল যখন থাকে, এই মৃত্তিকার মধ্যে যখন জল থাকে তখন এই মৃত্তিকা থকথকে হয়, অর্থাৎ নরম প্রকৃতির হয়। কিন্তু এই মৃত্তিকার যখন জল শুকিয়ে যায় তখন কিন্তু এই মৃত্তিকা শক্ত ইটের মতো আকৃতি ধারণ করে। দ্বিতীয় পয়েন্ট হলো স্থূল গ্রথন। আমরা গ্রথন সম্পর্কে আগে জেনেছি। স্থূল মানে হলো যার গ্রথন বড়, অর্থাৎ মৃত্তিকার মধ্যে ছিদ্রকণার পরিমাণ বা সছিদ্রতার পরিমাণ বেশি, অর্থাৎ মৃত্তিকার দানাগুলি অর্থাৎ কণাগুলির আকৃতি তুলনামূলকভাবে বড়। তার মানে কি? স্থূল গ্রথনযুক্ত মৃত্তিকা লক্ষ্য করা যাবে। এবং স্থূল গ্রথন যদি হয় তাহলে সেই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কি হবে? অনেক কম হবে। তাহলে পয়েন্টের মধ্যে আমরা এর সঙ্গে সঙ্গে একই সঙ্গে বলতে পারি যে এর জল ধারণ ক্ষমতা কম। এবং যে মাটির জল ধারণ ক্ষমতা কম, আমরা সেই মাটি কি জানি? যে অনুর্বর প্রকৃতির, অর্থাৎ এই মাটিতে চাষবাস তেমন ভালো হয় না, তাই এই মাটি অনুর্বর প্রকৃতির। এছাড়া এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কি লিখতে পারি? যে এই মাটি অম্ল প্রকৃতির, অর্থাৎ আম্লিক প্রকৃতির মৃত্তিকা। আমরা বলতে পারি যে ল্যাটেরাইট মৃত্তিকা এটি একটি আম্লিক প্রকৃতির মৃত্তিকা। এই বৈশিষ্ট্যগুলি তাহলে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে লিখতে পারি। এবার আমাদের পরে পয়েন্ট করতে হবে যে চাষবাস, যে কি কি চাষ এই মৃত্তিকায়, অর্থাৎ কি কি ফসল এই মাটিতে ভালো হয়। কি কি ভালো হয়? চা, কফি, রবার এবং বাদাম। তাহলে এই মাটিতে চা, কফি, রবার, বাদাম এই জাতীয় যে ফসল, এই ফসল কিন্তু এই মাটিতে সবচেয়ে ভালো পরিমাণে হয়। তাহলে আমরা চাষবাস বলে পয়েন্ট করে তার মধ্যে এই ফসলগুলো সম্পর্কে আমরা লিখে দিলাম। এবার হলো আঞ্চলিক বন্টন। আঞ্চলিক বন্টন মানে কোন অঞ্চলে এই মাটিগুলি সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। কোথায় কোথায় দেখা যায়? পশ্চিমঘাট পাহাড়, পূর্বঘাট পাহাড়, নীলগিরি পাহাড়, ছোটনাগপুর মালভূমি অঞ্চল এবং মেঘালয় মালভূমি অঞ্চল। তাহলে মানচিত্রে যদি আমরা লক্ষ্য করি, ভারতের মানচিত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা কি জানি? যে এই পাশে হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল এবং এপাশে পূর্বঘাট পার্বত্য অঞ্চল। এই দুটো অঞ্চলেই কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যাবে। এছাড়া কি আছে? নীলগিরি পাহাড়, ছোটনাগপুর মালভূমি, আমরা জানি মাঝখানে ছোটনাগপুর মালভূমি অবস্থিত, মেঘালয় মালভূমি অঞ্চল, এই অঞ্চলগুলোতে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে আমরা ল্যাটেরাইট মৃত্তিকা যদি আলাদা করে পরীক্ষায় কোশ্চেন আসে যে ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো, 5 নম্বরে কোশ্চেন, তাহলে আমরা প্রথমে ধারণা বলে লিখব। ধারণার মধ্যে লিখব উপাদান, লিখব কি কি উপাদানের মধ্যে লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য বলে 3-4টে বৈশিষ্ট্য আমরা দিয়ে দেবো। কৃষিকাজ বা চাষবাস, কি কি চাষবাস এই মৃত্তিকায় সবচেয়ে ভালো পরিমাণে হয় সেটা আমরা লিখে দেবো। এবং পরে পয়েন্ট করে আঞ্চলিক বন্টন, এর মধ্যে ভারতবর্ষের মানচিত্র অঙ্কন করে কোন অঞ্চলগুলোতে এই মৃত্তিকা লক্ষ্য করা যায় আমরা সেই অঞ্চলগুলো মানচিত্রে চিহ্নিত করব। তবে আমাদের সম্পূর্ণ 5 নম্বরের জন্য এই নোটটা কমপ্লিট হবে। এবার আমরা চলে আসি ভারতবর্ষের মৃত্তিকার শ্রেণীবিভাগের পরবর্তী মৃত্তিকা সম্পর্কে, সেটি হলো মরু মৃত্তিকা। এই মরু মৃত্তিকা ভারতবর্ষের মোট আয়তনের প্রায়
4.32% অঞ্চল জুড়ে বিস্তৃত এবং যা 1.42 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু ভারতবর্ষের মধ্যে লক্ষ্য করা যায়। তাহলে আমরা মরুমৃত্তিকা সম্পর্কে এর ধারণার মধ্যে কি লিখব, যে এই মৃত্তিকা 1.42 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চলের মধ্যে লক্ষ্য করা যায় ভারতবর্ষের মধ্যে, এবং যা ভারতবর্ষের মোট আয়তনের 4.32% অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে। তাহলে আমরা প্রথমে ধারণা লিখে নিলাম। তাহলে এবার আমরা জানবো এই মৃত্তিকা অর্থাৎ মরু মৃত্তিকার উপাদানগুলি সম্পর্কে। যেহেতু মরু অঞ্চলের মাটি অর্থাৎ এই মাটিতে বালির পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এবং যেহেতু এই মাটিতে বালির ভাগ বেশি থাকে, তাই এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকে। এবং জৈব পদার্থ কম থাকার কারণ কি? কারণ যেহেতু মাটিতে বালির পরিমাণ বেশি, মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম, তাই কিন্তু বিভিন্ন প্রকার উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদ ভালোভাবে কিন্তু জন্মাতে পারে না। কিছু ক্যাকটাস জাতীয় উদ্ভিদ বা সামান্য কিছু উদ্ভিদ এই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায়। তাই মাটিতে কিন্তু উদ্ভিদের যে দেহাংশ তা কিন্তু লক্ষ্য করা যায় না, অর্থাৎ মাটিতে জৈব পদার্থের পরিমাণ একদমই কম পরিমাণে থাকে। তাহলে আমরা উপাদান সম্পর্কে জেনে নিলাম। এবার হলো বৈশিষ্ট্য। এটি শুষ্ক এবং অর্ধশুষ্ক অঞ্চলের মাটি, অর্থাৎ যে অঞ্চলে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে বা সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়, সেই অঞ্চলে এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। অর্থাৎ শুষ্ক এবং অর্ধশুষ্ক অঞ্চলে এই মরু মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই মৃত্তিকার রং হালকা বাদামি বা ধূসর প্রকৃতির হয়। যেহেতু মৃত্তিকার গ্রথন স্থূল, মৃত্তিকা সংঘবদ্ধ অবস্থায় থাকে না, জৈব পদার্থের পরিমাণ কম থাকে, তাই কিন্তু মৃত্তিকার রং এরকম হয়। এছাড়া এই মৃত্তিকায় কী কী খনিজ লক্ষ্য করা যায়, যেমন কোয়ার্টজ, ফেলসপার, হর্নব্লেড এই জাতীয় যে খনিজ উপাদান, এই উপাদানগুলি কিন্তু এই মৃত্তিকায় বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এই মৃত্তিকার আঞ্চলিক নাম অর্থাৎ এই মরু অঞ্চলের যে মাটি, এই মৃত্তিকাকে কিন্তু আবার স্থানীয় ভাষায় বা আলাদাভাবে একে শিরোজেম জাতীয় মৃত্তিকাও বলা হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট আমরা লিখব হলো চাষবাস। এই মৃত্তিকায় কি কি চাষবাস হবে? যেহেতু মৃত্তিকার জল ধারণ ক্ষমতা একেবারেই কম এবং শুষ্ক অঞ্চল বা প্রায় শুষ্ক অঞ্চল, অতএব বৃষ্টিপাতের পরিমাণ কম, তাহলে প্রচুর পরিমাণে জলসেচের মাধ্যমে আমরা সামান্য পরিমাণ কিছু কৃষিকাজ এখানে সম্পন্ন করতে পারবো। যেমন কি কি হবে? যেমন গম, যব, মিলেট, তুলা এই জাতীয় চাষবাস সামান্য পরিমাণে এই মরু অঞ্চলের মৃত্তিকায় কিন্তু লক্ষ্য করা যায়। এবার হলো আঞ্চলিক বন্টন, অর্থাৎ কোন অঞ্চলে ভারতবর্ষের এই মৃত্তিকা লক্ষ্য করা যায়। আমরা প্রথমে জানি যে মরুভূমি অঞ্চল। মরুভূমি অঞ্চল মানে রাজস্থানের থর মরুভূমি অঞ্চল প্রধান। তা আমরা জানি এই অঞ্চল বরাবর রাজস্থানের থর মরুভূমি অঞ্চল। তাহলে রাজস্থানের থর মরুভূমি অঞ্চল হলো গুজরাটের কচ্ছ এবং কাথিয়াবার, গুজরাটের কচ্ছ কাথিয়াবার অঞ্চল রাজস্থানের থর মরুভূমি অঞ্চল, গুজরাটের কচ্ছ কাথিয়াবার অঞ্চল। এছাড়া রয়েছে যেমন পাঞ্জাব, হরিয়ানা এই রাজ্যগুলোতেও কিন্তু এই মরু অঞ্চলের মৃত্তিকা সামান্য পরিমাণে লক্ষ্য করা যায়। তাহলে আমরা মরু মৃত্তিকা সম্পর্কে কি জানলাম, যে এই মৃত্তিকার কত শতাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত, কি কি উপাদান রয়েছে মাটির মধ্যে, বৈশিষ্ট্যগুলি কি কি চাষ হয় এবং আঞ্চলিক বন্টন সম্পর্কে। দেখো, আমরা প্রতিটা মৃত্তিকা সম্পর্কে ধারণা কিন্তু একই রকম বৈশিষ্ট্যের মাধ্যমে নিয়েছি। তার কারণ কি, এতে আমাদের কিন্তু মনে রাখতে অনেক বেশি সুবিধে হবে। এই কারণে ভারতবর্ষের ষষ্ঠ গুরুত্বপূর্ণ মৃত্তিকা এবং আমাদের সিলেবাসে অর্থাৎ মাধ্যমিকের সিলেবাসে এটি সর্বশেষ মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা। এই মৃত্তিকা সম্পর্কে এবার আমরা জানব। এই মৃত্তিকার ধারণার মধ্যে আমরা কি লিখব, যে ভারতবর্ষের প্রায় 2.85 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে কিন্তু এই পার্বত্য মৃত্তিকা আমরা লক্ষ্য করি, এবং ভারতবর্ষের মোট আয়তনের সাপেক্ষে প্রায় 10% অঞ্চল জুড়ে কিন্তু এই পার্বত্য মৃত্তিকা লক্ষ্য করা যায়। তাহলে আমরা ধারণার মধ্যে কি বলতে পারি, যে এই মৃত্তিকা ভারতবর্ষের মোট 10% অঞ্চলের মধ্যে বিস্তৃত এবং যা 2.85 লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। দেখো, যেহেতু এই মাটি পার্বত্য অঞ্চলের মাটি, তাই এই মাটিতে কিন্তু কাঁকর এবং কাদার পরিমাণ বেশি থাকে, এবং যেহেতু পার্বত্য অঞ্চলে আমরা কি জানি যে প্রচুর বনভূমি থাকে বা প্রচুর গাছপালা থাকে, তাই এই মাটিতে কিন্তু জৈব পদার্থের পরিমাণও বেশি পরিমাণে থাকে। অতএব আমরা উপাদানের মধ্যে বলতে পারি যে এই মাটি কর্দম এবং কাদার পরিমাণ বেশি পরিমাণে থাকে এবং এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। এবার আমরা বৈশিষ্ট্য লিখব। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হবে, যে এই মাটির রং, এই মাটির রং কেমন। এই মাটি বাদামি বা ধূসর বাদামি প্রকৃতির হয়। অতএব বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথমে লিখলাম বর্ণ হিসেবে, যে এই মাটির রং কি, বাদামি বা ধূসর বাদামি প্রকৃতির। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে, গ্রথন হালকা, অর্থাৎ মাটির যে গঠন, যেহেতু পার্বত্য ভাগ কি হয়, ঢালু প্রকৃতির হয়,
অতএব মাটির যে গঠন সেই গঠন কিন্তু দুর্বল হয়, অর্থাৎ গ্রথন হালকা প্রকৃতির হয়। এবং হালকা প্রকৃতির গ্রথন কিন্তু মাটি যেহেতু পরিণত হতে পারে না, তাই এই মাটি কিন্তু অনুর্বর প্রকৃতির হয়। অতএব এই মাটি কিন্তু চাষবাসের পক্ষে উপযোগী নয় বা অনুর্বর প্রকৃতির। এছাড়া কি আছে, যেহেতু অনুর্বর মাটি, এই মাটিতে পটাশ এবং ফসফরাস এই যে উপাদান, এই উপাদান কিন্তু কম পরিমাণে থাকে। কিন্তু এই উপাদান কম থাকলেও এই মাটির কিন্তু নাইট্রোজেন এবং জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। এবং নাইট্রোজেন জৈব পদার্থের পরিমাণ বেশি থাকার কারণ কি, জৈব পদার্থ যেহেতু উদ্ভিদের দেহাংশ থেকে আসে, অতএব জৈব পদার্থ, এবং এই জৈব পদার্থের মধ্যেই নাইট্রোজেনের পরিমাণও কিন্তু বেশি পরিমাণে থাকে। অতএব আমরা বলতে পারি এক কথায় যে এই মাটিতে নাইট্রোজেন এবং জৈব পদার্থ এই উপাদান কিন্তু পার্বত্য অঞ্চলের মাটিতে বেশি পরিমাণে থাকে। এছাড়া পার্বত্য অঞ্চলের ভূমিভাগের ঢাল আমরা কি জানি, অনেকটা ঢালু প্রকৃতির। সমতল প্রকৃতির তো প্রায় হয় না বললেই চলে, অধিকাংশ ক্ষেত্রে খাড়া ঢালযুক্তও হয়। যেহেতু খাড়া ঢালযুক্ত বা মৃদু ঢালযুক্ত হয়, তাই এর জল ধারণ ক্ষমতা কিন্তু মাঝারি প্রকৃতির, অর্থাৎ জল ধারণ ক্ষমতা খুব একটা ভালো নয়। তাই আমরা পরে পয়েন্টে বলতে পারি যে এর জল ধারণ ক্ষমতা দুর্বল বা মাঝারি প্রকৃতির হয়। এই অঞ্চলে আমরা কি কি চাষ করতে পারি, যেহেতু ভূমিভাগ মৃদু ঢালযুক্ত, আমরা পার্বত্য এলাকায় কি লক্ষ্য করি, যেমন দার্জিলিংয়ে আমরা কি জানি যে চা চাষ হয় প্রচুর পরিমাণে। তাই পার্বত্য অঞ্চলের মৃত্তিকায় কি কি চাষ হবে, চা, কফি, মশলা এবং বিভিন্ন ধরনের ফল। অতএব পার্বত্য অঞ্চলের মাটিতে আমরা কি কি চাষ করতে পারবো, চা, কফি, মশলা এবং বিভিন্ন ধরনের ফল, এই জাতীয় চাষ হবে। এবার এর আঞ্চলিক বন্টনগুলো কি আছে, আঞ্চলিক বন্টন মানে কোন কোন অঞ্চলে আমরা এই জাতীয় মাটি লক্ষ্য করতে পারি। কোন কোন অঞ্চলে আমরা লক্ষ্য করব, যেমন উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল। আমরা জানি ভারতের মানচিত্রের সমগ্র উত্তর অংশ কি হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত। এই হিমালয়ের পার্বত্য অঞ্চলে ভারতবর্ষের সর্বশেষ মৃত্তিকা অর্থাৎ পার্বত্য মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি পার্বত্য অঞ্চলে। এছাড়া কি আছে, দক্ষিণের অর্থাৎ দক্ষিণ ভাগে কি আছে, নীলগিরি পার্বত্য অঞ্চল, অর্থাৎ নীলগিরি পার্বত্য অঞ্চলেও পার্বত্য মৃত্তিকা আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া পশ্চিমঘাট পাহাড় আছে, পূর্বঘাট পাহাড়, এই পাহাড়গুলির অঞ্চল বা এই পাদদেশীয় অঞ্চল বা এই পার্বত্য ভূমিভাগ, এই সংলগ্ন অঞ্চলও কিন্তু প্রচুর পরিমাণে এই পার্বত্য মাটি আমরা লক্ষ্য করতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা ভারতবর্ষের মৃত্তিকার শ্রেণীবিভাগের সম্পূর্ণ ভাগগুলি সম্পর্কে জানলাম। আজকের ক্লাসের এই অংশ থেকে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং ডান দিকের নোটিফিকেশান বেলটি অন করে রেখো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।